সবাইকে স্বাগত জানাচ্ছি ডয়েচে ভেলে বাংলার লাইভ আলোচনায়। আজ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং গণভোট। সেই বিষয়ে আলোচনা করতে আজ আমি আছি অমৃতা পারভেজ আপনাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সহকর্মী অনুপম দেব কানুনগো, আর ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আরাফাতুল ইসলাম এবং তানজির মেহেদি। তিনি আছেন নির্বাচন কমিশনে। অনুপম, শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই, সারাদিন আমরা তো আমাদের সহকর্মী যারা আছেন ঢাকায় তারাও খেয়াল রেখেছেন, বিভিন্ন ভোট কেন্দ্রে গেছেন, আমাদেরকে লাইভ দেখিয়েছেন সেখানে কীরকম ভোট হয়েছে। সার্বিক পরিস্থিতি দেখে আপনার কি মত, কেমন হলো আসলে নির্বাচন? সার্বিকভাবে এক ধরনের আশঙ্কার কথা সবার দিক থেকেই বলা হচ্ছিল যে বাংলাদেশে ২৪-এর যে গণ-অভ্যুত্থান তারপর থেকে আমরা গত ১.৫ বছর যেই ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখে এসেছি, বা বিশেষ করে রাস্তায় যেরকম মব বলেন বা আ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যাচ্ছিল এবং আইন-শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রেই কিন্তু পর্যাপ্ত যে ভূমিকা নেয়ার কথা সেই ভূমিকাগুলো নিতে পারছিল না। এজন্য অনেকের মধ্যে শঙ্কা ছিল যে এত বড় একটি আয়োজন, একই সঙ্গে জাতীয় নির্বাচন হচ্ছে এবং গণভোট। পুরো বাংলাদেশ জুড়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে এবং বিভিন্ন যে বিবদমান রাজনৈতিক দলগুলো আছে, ভোটকে কেন্দ্র করে আমরা প্রায়ই দেখি যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে পুরো বাংলাদেশে নানা জায়গায় সহিংসতার ঘটনা ঘটে, ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটে, ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই সেটার সঙ্গে যদি তুলনা করা হয় বাস্তবে যা ঘটছে, আ আসলে তেমন কিছুই ঘটেনি বলা যায়। একেবারেই কিছু ঘটেনি তেমন না। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে বিচ্ছিন্ন বলেই চালিয়ে দেয়া যায়। গত রাত থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে বিভিন্ন জায়গায় টাকাসহ, বিপুল পরিমাণ টাকাসহ প্রার্থীদের যারা সমর্থক আছেন ঠিক তারা ধরা বলেছেন। পড়ছেন। প্রার্থীও অনেকে তাদেরকে আটক করা হয়েছে। বিভিন্ন জায়গায় হচ্ছে সিল মারার ঘটনা ঘটছে। কিন্তু সেগুলো আসলে এত বড় ঘটনা না যেটা আসলে এত বড় একটা জাতীয় নির্বাচন বা গণভোটে প্রভাব ফেলতে পারে। মানে এমন ব্যাপক ছিল না যেটা নিয়ে সমালোচনা করার জায়গা থাকে। সেই সূত্র ধরে আমি আরেকটা কথা বলতে চাই যে আজকে সারাদিনে আসলে নির্বাচনে ৭ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু কোনোটাই বলা যাবে না যে সহিংসতা। একটা মাত্র অভিযোগ আছে খুলনায়। সেটি বলা হয়েছে যে জামায়াত যে সমর্থকরা আছেন তাদের আঘাতে বিএনপি একজন কর্মী তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন এবং পরে মারা গেছেন। কিন্তু তাছাড়া সবগুলোই হচ্ছে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা। তেমনি আমরা বলতে পারবো না যে বড় কোনো সহিংসতা, বড় কোনো মারামারি এমন কোনো ঘটনা ঘটেছে। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সমগ্র দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। আম অনুপম, আপনার কাছে আমি আবারও আসবো, কিন্তু তার আগে আমি একটু যেতে চাই আমাদের সহকর্মী তানজির মেহেদির সঙ্গে, যিনি ঠিক এই মুহূর্তে আছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আসলে বলেছেন সন্ধ্যা ৬টা নাগাদ নির্বাচন কমিশনার যিনি, তিনি জানাবেন যে কত ভোট পড়েছে, ভোট পরিস্থিতি আসলে কি, কতটা কেন্দ্রে কি পরিমাণ ভোট পড়লো সে সম্পর্কে জানাবেন। কিন্তু এখনও তিনি আমাদের সে সম্পর্কে বিস্তারিত জানেন। কিন্তু আমরা একটু সর্বশেষ পরিস্থিতি জানতে কথা বলবো তানজির মেহেদির সঙ্গে। তানজির, আপনি যদি আমাদেরকে নির্বাচন কমিশনের সর্বশেষ পরিস্থিতি একটু জানান। অমৃতা, আপনি ঠিকই বলছিলেন। আসলে বেলা 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকাল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন আমরা ঘড়িতে দেখতে পাচ্ছি রাত 8:15 বাজে, অর্থাৎ 15 মিনিট কম, আসলে 4 ঘন্টা বলা যায়। এই 4 ঘন্টায় নির্বাচন কমিশন এখন পর্যন্ত জানাতে পারেনি অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে কত শতাংশ ভোট এই নির্বাচনে পড়েছে, কত শতাংশ ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন বা তারা তাদের ভোট দিয়েছেন। এমনকি তারা নির্বাচন কমিশনের মাধ্যমে বেসরকারিভাবে কোনো একটি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত জানাতে পারেনি। কোনো কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল তো দূরের কথা, আসলে খণ্ড খণ্ড যে ফলাফলগুলো আসতে থাকে সে ধরনের কোনো ফলাফল এখন পর্যন্ত তারা আসলে আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি। আমরা সবশেষ জেনেছিলাম যে ফুল কমিশন বৈঠক করছেন নির্বাচন পরবর্তী সময়ে। আসলে যেহেতু এবার সিইসির নেতৃত্বে আসলে 5 সদস্যের একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং নির্বাচন কমিশন সচিব সহ আসলে যে 6 সদস্যের একটি দল রয়েছে এখানে, তারা একটি জরুরি বৈঠকে বসেছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। এবং সেই বৈঠকের পরপরই তারা যেই নির্বাচন কমিশনের পেছনের অংশে যে ফলাফল সংগ্রহ কেন্দ্রটি তৈরি করেছেন সেখানে এসে ব্রিফিং করার কথা ছিল, কিন্তু আমরা আসলে গত প্রায় 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। বরং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো আছে তারা তাদের, যেহেতু আসলে সংবাদকর্মীরা দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা আসলে বিভিন্ন কেন্দ্রে যে পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে যে তথ্য পেয়েছেন সে তথ্যগুলো সন্নিবেশন করে বরং
নির্বাচন কমিশনের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তারা এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের আসলে খণ্ডিত ফলাফল প্রকাশ করতে পেরেছেন। কিছু কিছু কেন্দ্রে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন, কিছু কেন্দ্রে জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন, কিছু কেন্দ্রে এনসিপি প্রার্থীরা এগিয়ে আছেন। এরকম একটি ফলাফল আমরা আসলে সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি, কিন্তু নির্বাচন কমিশনের সূত্র ধরে আসলে আমি আপনাকে কোনো ধরনের ফলাফল এখনো জানাতে পারছি না। তবে এর মধ্যে নির্বাচন শেষ হওয়ার পর আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো তারা ব্রিফিং করেছে, এবং ব্রিফিং করে কিন্তু প্রধান যে দুটি প্রতিপক্ষ আসলে নির্বাচনে 50টি দল অংশ নিয়েছে ঠিকই, কিন্তু আসলে যেহেতু জোটবদ্ধ নির্বাচন, সেক্ষেত্রে আসলে প্রধান দুটি জোটের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সে কথা বলতে কোনো বাধা নেই। ফলে বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে যে নির্বাচনটি হচ্ছে, তারা দুটি দলে কিন্তু নির্বাচন পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে তারা এই ভোট নিয়ে কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন, এবং তারা দুটি দলই বা দুটি জোটের পক্ষ থেকে বলা হয়েছে তারা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। কিন্তু এখন আসলে ফলাফল দেখার বিষয়, কারা এগিয়ে যাচ্ছেন কিংবা কারা পিছিয়ে থাকছেন। ধন্যবাদ তানজির। আবারও যদি আপনার ওখানে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়, আপনার কাছে আমরা যাব। তার আগে একটু যেতে চাই আরাফাতুল ইসলামের কাছে। আরাফাতুল ইসলাম যিনি আছেন তথ্য অধিদপ্তরের মিডিয়া সেলে। আরাফাত, শুনতে পাচ্ছেন আমাকে? আরাফাত, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি এখন পর্যন্ত ভোট সংক্রান্ত বা ভোট গণনা সংক্রান্ত কি তথ্য পেয়েছেন, যদি জানেন আমাদের দর্শকদের? জি অমৃতা, আপনি যেমনটা বললেন যে মানে বেসরকারি টিভি চ্যানেলগুলো কিন্তু দেখাচ্ছে তারা তাদের মতো করে ভোট যে সংখ্যা, সেই সংখ্যাটা তারা নানা জায়গা থেকে নেয়ার চেষ্টা করছে এবং তাদের প্রতিনিধিরা রয়েছেন। ফলে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে টিভি চ্যানেলগুলো তারা বিশেষভাবে প্রচার করছে এবং হালনাগাদ তথ্য দিচ্ছে। এবং সেখানে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন জামায়াতে ইসলামী দলটি কিছু মানে কেন্দ্রে এগিয়ে আছে, কিছু কেন্দ্রে বিএনপি এগিয়ে আছে এবং কিছু কেন্দ্রে এনসিপিও এগিয়ে আছে। মানে প্রথম আলোর একটি প্রতিবেদন আমরা একটু আগে দেখছিলাম, যে সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এনসিপির যে আক্তার হোসেন, তিনি আমরা তার আরাফাতের কথা শুনছিলাম। আসনে আরাফাত, বেশ আপনার খানিকটা কাছে এগিয়ে আমি রয়েছেন। আবারও যাব। তার আগে একটু এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই অনুপমের সাথে। অনুপম, যেমনটা তানজির বলছিলেন যে বিভিন্ন গণমাধ্যম আসলে প্রকাশ করা শুরু করেছে ফলাফল, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো কেন্দ্রের সেরকম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু করেনি। আমরা সাধারণত সবসময়ই দেখি যে প্রাথমিক একটা ফলাফল ঘোষণা হয়, তারপর একটা চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়। সেদিক থেকে আপনি এখন পর্যন্ত গণমাধ্যমে যেসব ফলাফল দেখছেন, সেখানে কি তথ্য আছে আপনার কাছে? অমৃতা, সেটা বলার আগে একটু বলে নেই যে এই ঘটনাটা কেন ঘটে। আমরা সাধারণত এর আগের সব নির্বাচনেও দেখেছি যে এক ধরনের ফলাফল ঘোষণা করা হয় কেন্দ্রগুলো থেকে। কেন্দ্রগুলোতে যারা প্রিজাইডিং অফিসার থাকেন তারা এক ধরনের ঘোষণা দেন। রিটার্নিং অফিসার যারা থাকেন তারা এক ধরনের ঘোষণা দেন, এবং সবগুলো তথ্য যখন একেবারে নির্বাচনের কমিশনের অফিসে এসে পৌঁছায়, তখন তারা সেগুলো আনুষ্ঠানিকভাবে আরেকবার তদারকি করে তারপরে একটা ঘোষণা করেন। তো সেই ক্ষেত্রে আসলে গণমাধ্যম সরাসরি তৃণমূলের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কেন্দ্র থেকে তারা সেই সংবাদগুলো সংগ্রহ করেন, তথ্য সংগ্রহ করেন। এই কারণে তারা একটু আগে দিতে পারেন, কিন্তু বেসরকারিভাবে ঘোষণাটা সেটা বলা যায় না। তো এখন পর্যন্ত যে জিনিসগুলো আমার কাছে আছে, একেবারেই কম কয়েকটি আসনের কয়েকটি কেন্দ্র এইভাবে তারা গণমাধ্যমগুলো ঘোষণা করছে। কিছু কিছু আসন নিয়ে আসলে জনগণের খুব আগ্রহ রয়েছে। তো সেই আসনগুলোর কিছু ফলাফল প্রকাশ হয়েছে। যেমন আমি যদি বলি, রংপুরকে কেন্দ্র করে মানুষের এক ধরনের আগ্রহ আছে, কারণ রংপুর অনেকদিন ধরেই পরিচিত ছিল জাতীয় পার্টির একটি ঘাঁটি হিসেবে। কিন্তু এবার আপনি জানেন যে জাতীয় পার্টিকে এক ধরনের প্রত্যাখ্যান করেছে বাকি দলগুলো, এবং আমরা জানি জাতীয় পার্টিকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে শুরুর দিকে রাখা হলেও পরে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং জাতীয় পার্টি কিন্তু বড় দলগুলো, তথাকথিত বড় দল সেগুলোর মধ্যে একমাত্র দল যারা গণভোটে নায়ের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাচ্ছিল, গণভোটে না দেওয়ার আহ্বান জানাচ্ছিল। তো সেই রংপুরে আমরা দেখতে পাচ্ছি রংপুর 4 আসনের 57টি কেন্দ্রের এক ধরনের ফল ঘোষণা করা হয়েছে, এবং সেখানে লড়াই করছেন এনসিপির আক্তার হোসেন। তিনি এখন পর্যন্ত 57টি কেন্দ্রে ৭২,৮৯৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিএনপির এমদাদুল ভরসা, তিনি পেয়েছেন ৫৭,৪৩৯। সুতরাং এখন পর্যন্ত এনসিপি সেখানে এগিয়ে আছে, এবং জাতীয় পার্টি আসলে সেখানে প্রথম বা দ্বিতীয়র মধ্যেও নেই। খুলনা 1 আসনকে ঘিরে এক ধরনের আলোচনা আছে, কারণ খুলনা 1 আসন থেকে জামায়াতে ইসলামীর একমাত্র সংখ্যালঘু প্রার্থী, হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী, তিনি দাঁড়িয়েছিলেন এবং তাকে নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। তো সেইখানে খুলনা 1 আসনের 4টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বিএনপির এজাজ খান, তিনি এগিয়ে আছেন, ৫,০৪৫ ভোট পেয়েছেন। জামায়াতের কৃষ্ণনন্দী শুরুতে অনেকখানি এগিয়ে থাকলেও এখন ১,৪৮০, অর্থাৎ প্রায় ৩,০০০ ভোটে বিএনপির প্রার্থী এগিয়ে আছেন। শেরপুর 1 এবং 2 আসনে এখন পর্যন্ত জামায়াত এগিয়ে আছে।
নওগাঁয় এক আসনে ৪৪টি কেন্দ্রে ফল ঘোষণা করা হয়েছে, সেখানে ধানের শীষ এগিয়ে আছে। রংপুর ৩ আসন, আবার রংপুর ৩ আসনটি আবার বিশেষ, কারণ জাতীয় পার্টির এই মুহূর্তে প্রধান যিনি, তিনিও জিএম কাদের, হুম, হুম। তিনি সেখান থেকে লড়াই করছেন। সেখানে জামায়াত এগিয়ে আছে ৫টি ভোটের ফলাফলে, এবং জিএম কাদের রয়েছেন সেখানে তৃতীয় স্থানে। তো এখন পর্যন্ত এইগুলোই আসি আমাদের কাছে তথ্য আছে। অনুপম, আপনার কাছে আবারও ফিরবো আমরা। আবারও ফিরতে চাই আরাফাতুল ইসলামের কাছে। আরাফাত, আপনি বলছিলেন আমাদেরকে ভোটের যে সর্বশেষ তথ্য রয়েছে আপনার কাছে সে সম্পর্কে আবারও যদি আমাদের দর্শকদের একটু জানান। জি, যেমনটা অনুপম জানিয়েছেন যে কিছু কেন্দ্রের ফলাফল পাওয়া যাচ্ছে, ফলে কিছু আসনে দেখা যাচ্ছে যে কোনোটাতে বিএনপি এগিয়ে আছে, কোনোটাতে জামায়াত এগিয়ে আছে, কোনোটাতে এনসিপি এগিয়ে রয়েছে। এবং কিন্তু এগুলো একেবারেই প্রাথমিক ফলাফল, একেবারেই বেসরকারি ফলাফল, মানে গণমাধ্যমে এগুলো প্রকাশিত হচ্ছে, ফলে এখনই আসলে বলার সুযোগ নেই যে এটা এই ফলাফল দিয়েই আসলে কোনো একটা ধারণা করে নেওয়াটা কঠিন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই এই নির্বাচনকে প্রশংসা করছেন। তার মোটা দাগে তারা বলছেন যে এটা একটা চমৎকার নির্বাচন হয়েছে। বিএনপি বলছে যে বিএনপি মোটামুটি নিশ্চিত যে তারা জিতবেই। তাদের জয় তারা সুনিশ্চিত এমনটাই ভাবছেন। অন্যদিকে জামায়াত বলছে এটা একটা চমৎকার নির্বাচন হয়েছে। আমি একটু আগে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে কথা বলছিলাম। তারা অত্যন্ত সন্তুষ্ট ভোট গ্রহণ নিয়ে। আমি তাকে এটাও জানতে চেয়েছিলাম যে ভোট গণনার সময় সহিংসতার আশঙ্কা আছে কিনা। তিনি বললেন যে তারা এই বিষয়ের দিকেও নজর রাখছেন, এবং তিনি আশাবাদী যে আগামী সপ্তাহের মধ্যে একটা নতুন সরকার বাংলাদেশ পাবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে নানা রকমের ফলাফল আছে, নানা রকমের জল্পনা কল্পনা চলছে। সোশ্যাল মিডিয়াতে আমরা এক ধরনের চিত্র দেখতে পাচ্ছি, সেখানে কিছু কিছু কেন্দ্রে অনিয়মের কথা বলা হচ্ছে। কিন্তু যেমনটা অনুপম জানিয়েছেন শুরুতেই যে আসলে ঐরকম মানে এত বিস্তৃত একটা ভোটিং, যেখানে প্রায় ১৩ কোটি ভোটার, ৪২,০০০-এর বেশি কেন্দ্র, সেই অনুপাতে যেসব ঘটনা বলা হচ্ছে এগুলো আসলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, এবং একেবারে বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে। কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেগুলো এখনো বিচ্ছিন্ন ঘটনার মতোই মনে হচ্ছে। ধন্যবাদ আরাফাত, আপনার কাছে আবারও যাব। তার আগে প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে এই লাইভটি দেখছেন এবং আপনাদের কি মনে হয় যে কোন দল বা কোন জোট আসলে সরকার গঠন করতে চাচ্ছে, লিখুন মন্তব্যে। আবারও ফিরছি অনুপম দেবকানন্দর কাছে। অনুপম, যেমনটি আরাফাতও বলছিলেন যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, তাছাড়া মোটামুটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কিন্তু এদিকে যদি আমরা দেখি যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তিনি একটি বিবৃতি দিয়েছেন ঠিক ভোট শেষ হওয়ার পরে। তিনি ধন্যবাদ জানিয়েছেন যারা ভোট দেননি আজকে। তো সেই বিষয়ে আপনার মতামত কি? আম, আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকেই বলা হচ্ছিল যে এটা একটা অবৈধ নির্বাচন, অসাংবিধানিক সরকার, এবং তাদের সমর্থকদের তারা বয়কটের আহ্বান জানিয়ে আসছিলেন শুরু থেকেই। আমি যদি সবশেষ প্যারাটি পড়ি এই বিবৃতির, সেখানে বলা হচ্ছে ভোটারবিহীন অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল, খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ নিশ্চিতকরণ, সকল রাজবন্দী, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ। তিনি বলছেন যে সবাই এটা প্রত্যাখ্যান করেছে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। তো সেইখানে আসলে এই মুহূর্তে তানজির যেমনটা বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে ভোটার উপস্থিতি কতটুকু। আমরা প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু ৫৫% ভোট পড়তে পারে এই আশাবাদ করেছিলেন, সম্ভবত গতকাল বা পরশু। তো সেই ক্ষেত্রে এখনও আমরা জানি না, তবে দুপুর ২টা পর্যন্ত যেটা জানানো হয়েছে প্রায় ৫০%-এর কাছাকাছি ভোট তারা আশা করেছেন। ৪৮%। হ্যাঁ, সুতরাং সেই জিনিসটা যদি হয়, এখন সেটা আসলে দুইভাবে ইন্টারপ্রেট করার সুযোগ থাকে। একটা হচ্ছে যে ৫০% মানুষ ভোটে অংশগ্রহণ করেছেন, আরেকটা বলতে পারেন যে ৫০% অংশগ্রহণ করেননি। কিন্তু ভোটের হার যদি আমরা দেখি, এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন চলছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ২০০৮ সালে সর্বোচ্চ উপস্থিতি হয়েছিল এবং সেটাও ৮০%, এবং সর্বনিম্ন উপস্থিতি ছিল প্রায় ২৫%-এর কাছাকাছি, সেটা হচ্ছে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে। সুতরাং এটা দুইভাবে ইন্টারপ্রেট করার সুযোগ আছে। কিন্তু যেহেতু এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ ছাড়া বাকি সবগুলো দল অংশগ্রহণ করছে, এবং এইবার নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো রাজনৈতিক দলই আসলে নির্বাচন শেষ হওয়ার পরেও বলছে যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে এবং এখন পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে।
এরপরে আসলে আওয়ামী লীগ কি করে সেটা আসলে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী সরকার আসার পরে আওয়ামী লীগকে কতটুকু স্পেস করে দেয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা তারা বলছিলেন, সেটার জন্য কতটুকু সুযোগ তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখছিলাম যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করার কথা, কমিশন করার কথা তারা বলছেন। এই পর্যায়ক্রমে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটার উপরে আসলে নির্ভর করছে যে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের জন্য বাংলাদেশে কি হবে। অনুপম, আপনি তানজিরের সাথে এই ব্যাপারে কথা বলতে পারেন। তানজিরের কাছে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে। তানজির, আপনি তো এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন, তো সারাদিন আপনি নির্বাচনে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। এক ধরনের অভিযোগ আসছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সারাদিনই আমরা দেখেছি বিভিন্ন বিএনপির সমর্থক যারা আছেন, অনেকদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারেক রহমানের পক্ষ থেকে বা বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি গণভোটে হ্যাঁ দেওয়ার কোনো ধরনের কোনো আহ্বান আসছে না। কিন্তু পরবর্তীতে আমরা তারেক রহমানকে দেখেছি যে তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু তারপরও তৃণমূল থেকে বিভিন্ন ধরনের তথ্য আমরা পাচ্ছি যে যারা ধানের শীষে ভোট দিচ্ছেন তারা বলতে গেলে এক প্রকার না ভোটে দিয়ে আসছেন। আপনি কি দেখছেন? এই অভিযোগটা কি সত্যি, বা আসলে এ নিয়ে কি ঘটছে? আমরা সম্ভবত তানজিরের সাথে সংযোগটি হারিয়ে ফেলেছি। অনুপম, আমরা পরবর্তী আলোচনায় যেতে পারি। সেটা হচ্ছে যে এবার মানে নির্বাচনটা তো একটা ভোটের নির্বাচনই ছিল, পাশাপাশি আমি যদি বলি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও একটা নির্বাচন। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এত দেখেছি যে পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা, নানা ধরনের অপতথ্যের ছড়াছড়ি। মানে এই নির্বাচন তো বিভিন্ন দিক থেকে ভিন্ন, কিন্তু এইখানে একটা বড় ভিন্নতা আমি লক্ষ্য করেছি। এক্ষেত্রে আপনার কি মত? এই পুরো নির্বাচনটার প্রচারণাই আসলে আমি ১ সপ্তাহ বা ১.৫ সপ্তাহ আগেই ঢাকা থেকে ফিরেছি। তো পুরো প্রচারণাটাই আসলে রাজপথের বদলে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘটছে, এবং এখনো পর্যন্ত এই একই জিনিসই ঘটছে। বিশেষ করে গতকাল রাত থেকে আমি দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে প্রচারণা তো চলছেই নিজেদের দলের, এবং অন্য দলের যে ভুল ত্রুটিগুলো আছে এবং অন্য দলকে কি কারণে ভোট দেওয়া উচিত না, তারা ক্ষমতায় আসলে কি ধরনের বাংলাদেশ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে, এই ধরনের প্রচারণা চলছে। এবং আসলে পুরো জিনিসটাই আমরা ২৪-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত যদি দেখি, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এটা আসলে এখন রাজপথে যতটা হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে চায়ের দোকানের আড্ডায়, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে। সুতরাং এখন সোশ্যাল মিডিয়াকে কে কতটা নিয়ন্ত্রণ করতে পারে, সোশ্যাল মিডিয়ায় কার কতটা সরব উপস্থিতি, সেটার উপরে আসলে অনেকটা বেশি নির্ভর করছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এখন দেখেন তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগ তো স্বভাবতই এখন রাজপথে নেই, সুতরাং পুরোটা আওয়ামী লীগই এখন সোশ্যাল মিডিয়ায় উপস্থিত। জামায়াতে ইসলামী এবং এনসিপির যে জোট, সেই জোট যদি আপনি দেখেন, তাদের পক্ষ থেকে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে তারা গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন হ্যাশট্যাগ হচ্ছে জনপ্রিয় হচ্ছে। তারা হচ্ছে দুর্নীতিকে রুখে দিন, নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। তারা নানা ধরনের গেম তৈরি করছে যে চাঁদাবাজদের ধরিয়ে দিন, এবং তাদের আক্রমণের মূল লক্ষ্য হচ্ছে বিএনপি। তারা ফ্রেমিং করার চেষ্টা করছেন যে বিএনপি আসলে একটি চাঁদাবাজের দল। সুতরাং যদি আপনারা চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, তাহলে জামায়াতে ইসলামী, এনসিপি এবং 11 দলীয় জোট যেটা, সেই জোটকে ভোট দিন। এবং এর বিরুদ্ধে হচ্ছে আমরা বিএনপির পক্ষ থেকে দেখছি দীর্ঘদিন ধরে এক ধরনের প্রচারণা চলছে যে ধর্ম ব্যবসায়ীদের রুখে দিন, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তাদের রুখে দিন, যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে রুখে দিন, এবং হচ্ছে বাংলাদেশকে রক্ষা। তারা বলছেন যে বাংলাদেশ পন্থাকে রক্ষার জন্য আপনারা ধানের শীষে ভোট দিন। আর আওয়ামী লীগের পক্ষ থেকে তো আছেই যে সেটা আছেই, নো ভোট নো ভোট। সুতরাং সবকিছুই এখন অনলাইনে। কিন্তু এই অনলাইনের প্রভাব কি আসলেই ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে? এই আজকে যারা ভোট দিলেন, যারা চূড়ান্ত সিদ্ধান্তটি আজকে জানলেন, আপনার কি মনে হয়? সেই জিনিসটা আসলে আমার মনে হয় যে আমাদের সহকর্মী যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন তারাও অনেকটা বলতে পারবেন, কারণ আমরা এই মুহূর্তে পুরোটাই সোশ্যাল মিডিয়ায় দেখছি। তানজির, আপনার কাছে যদি জানতে চাই, এর আগে যে প্রশ্নটি করেছিলাম আপনি নিশ্চয়ই শুনেছেন যে না ভোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে আনুষ্ঠানিকভাবে একটা হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু তৃণমূলে আমরা অনেককেই দেখছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাটা আছে যে অনেকেই ধানের শীষে ভোট দিচ্ছেন কিন্তু তারা না ভোট দিয়ে আসছেন। এটা কি আসলে সত্যি এই অভিযোগটা? আমরা যে ভোটের মাঠে দেখেছিলাম, আজকে তো ভোট আসলে অনুষ্ঠিত হয়ে গেল, কিন্তু আমরা তো প্রচার থেকেও আসলে আমরা দেখছিলাম প্রার্থীরা যখন তাদের নিজেদের পক্ষে আসলে জনগণের মন জেতার জন্য তাদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন, তারা আসলে তাকে ভোট দেওয়ার কথাটাই বলছিলেন। তার ওই ভোট চাওয়ার ব্যস্ততার মধ্যে হ্যাঁ ভোট বা না ভোট তার কাছে আসলে কোনো ধরনের গুরুত্ব বহন করছে, এটা অন্তত আমার চোখে পড়েনি। বিভিন্ন প্রার্থীর প্রচার আমরা দেখেছি, তারা কিভাবে প্রচার করছেন, কিভাবে মানুষের কাছে যাচ্ছেন, কিভাবে তারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, সেসব জায়গায় আসলে গণভোট কোনো ধরনের গুরুত্ব পেয়েছে আমি দেখিনি। আপনি যেটা বলছিলেন বিএনপি এবং এনসিপি জোটের পক্ষ থেকে, সেটা কিছুটা ছিল,
কিন্তু সেটি আসলে ছিল কেন্দ্রীয় পর্যায়ে। আমরা বিএনপিকেও দেখেছি, বিএনপির নেতা তারেক রহমান জনসভায়ও হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন, কিন্তু এটি আসলে এক ধরনের দায়সারা ভাবে বলতে হতো সেই জায়গা থেকে বলা, কিন্তু তার যে সমর্থকরা, তারা যে তাদের জোটের অংশরা 299টি আসনে প্রচার চালিয়েছে, কোন প্রার্থী আসলে যখন সাধারণ মানুষের কাছে গেছে সেখানে কিন্তু হ্যাঁ না ভোট এটা খুব একটা গুরুত্ব একেবারেই পায়নি। এবং আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে যেমন কথা বলেছি, তেমনি শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলেছি, এবং কিছু মুষ্টিমেয় মানুষ ছাড়া আসলে আমরা তো অনেক বেশি মানুষের সঙ্গে একটা বড় স্যাম্পল নিয়ে কাজ করতে পারিনি, কিন্তু আমরা অন্তত জনাভিষেক মানুষের সঙ্গে কথা বলেছি, যাদের মধ্যে আমরা 2 থেকে 3 জনকে পেয়েছি যারা গণভোটটা সম্পর্কে জেনেছেন, গণভোটটা সম্পর্কে পড়েছেন এবং একটি সিদ্ধান্তের দিকে তিনি যাচ্ছেন। এবং বিশ্ববিদ্যালয়ের তরুণেরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে গণভোটে 45টি ধারা রয়েছে, কিন্তু গণভোটের যে ব্যালট সেখানে আসলে উল্লেখ করা হয়েছে 4টি। এই 4টি পরে আসলে 45টি বিষয়ে একমত হওয়া সে তরুণের পক্ষে আসলে কঠিন। তারা বলছেন যে গণভোটে এমন কিছু ধারা আছে যেখানে আসলে তাকে হ্যাঁ বলতে ইচ্ছে করে, আবার এমন কিছু বিষয় আছে যেগুলোর সঙ্গে তিনি একমত হতে পারছেন না, তার না বলতে ইচ্ছে করে, ফলে আসলে তিনি খেই হারিয়ে ফেলেছেন। কি করা উচিত? ফলে কেউ কেউ তানজির বলছেন যে এই ভোট থেকে হয়তো আমি বিরত থাকতে পারি। তানজির ধন্যবাদ আপনার তথ্যের জন্য। আপনার হ্যাঁ, কাছে আমার আরেকটি প্রশ্ন ছিল। সেটি হচ্ছে যে চূড়ান্ত ফলাফল আসলে কখন ঘোষণা হবে বা কত সময় লাগতে পারে? এ সম্পর্কে কি এখন পর্যন্ত নির্বাচন কমিশন কিছু জানিয়েছে? আহ নির্বাচন কমিশন আসলে ডয়েচে ভেলের সঙ্গে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছিলেন একজন নির্বাচন কমিশনার। তিনি আমাদেরকে কিন্তু নিশ্চিত করেছিলেন যে ধারণাটি তৈরি হয়েছে, এবার ভোট গণনা যেহেতু এবার কোনোভাবেই ইভিএম এ ভোট হয়নি, ব্যালট সিলের মাধ্যমে ভোট হয়েছে এবং পাশাপাশি গণভোট আছে, তাই প্রচলিত একটি ধারণা ছিল, বিশ্বাস ছিল যে এবার ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। কিন্তু সে নির্বাচন কমিশনার নজরুল ইসলাম সরকার আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিশেষ দক্ষ একটি কর্মী বাহিনী তারা গড়ে তুলেছেন এবং সেই কর্মী বাহিনীর মধ্য দিয়ে তারা আশা করেছেন যে আগামীকাল সকাল নাগাদ সবকটি আসনের ফলাফল তাদের হাতে চলে আসবে। কিছু হয়তো দূরবর্তী কেন্দ্র রয়েছে যেখান থেকে ফলাফল আসতে একটু সময় বেশি লাগতে পারে, সেটির জন্য তারা আসলে তাতে আসলে কোনো ধরনের খুব বেশি বিলম্ব হবে না। তারা বলছেন সকাল নাগাদই আসলে তারা ফলাফলটি ঘোষণা করতে পারবেন। এমনকি তিনি এটিও বলেছেন যে বিকেলের মধ্যেই তিনি আসলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে গেজেটটিও প্রকাশ করে ফেলবেন। আমরা গতকাল নির্বাচনের আগের দিন প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বিদেশি যারা সাংবাদিক এখানে এই সংবাদ সংগ্রহের জন্য এসেছেন এবং বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা এসেছেন, তাদের উদ্দেশ্যে একটি প্রেস সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনেও কিন্তু এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবও কিন্তু কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আশাবাদী যত দ্রুত সম্ভব তারা এই ফলাফলটি ঘোষণা করতে চায় এবং তারা এজন্য সার্বিক প্রস্তুতিও গ্রহণ করেছেন। এবং সেখানেও এই ধরনের একটি বার্তা দেওয়া হয়েছে ভোর নাগাদ কিংবা বড়জোর সকাল নাগাদ এই নির্বাচনের সকল ফলাফল আসলে তারা ঘোষণা করতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি কেন্দ্রের ফলাফলও নির্বাচন কমিশন ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনের যারা আসলে দায়িত্বপূর্ণ, যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, কেন এই বিলম্ব, কেন এখন পর্যন্ত একটি কেন্দ্রেরও ফলাফল ঘোষণা করতে পারেনি, তেমন কাউকে আমরা দেখছি না। আজকে যেহেতু নির্বাচনের দিন এবং ধন্যবাদ তানজির। গণমাধ্যম কর্মীদের জন্য ফলাফল ঘোষণার তানজির আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু দর্শকদের মতামত জানাতে চাই। যেমন শুভ বাগ লিখেছেন, ভোটদানে হার নিয়ে আলোচনা চাইছি, আমরা এটা নিয়েই আলোচনা করছিলাম মূলত। উনি লিখেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কি যাননি? তো আমি যেটা বলবো যে আমাদের সাথে আসলে এর আগে দুটো লাইভে যুক্ত হয়েছিলেন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সহকর্মীরা। তারা জানিয়েছিলেন, যেমন সিলেটে জানিয়েছিলেন যে ভোট পড়ার হার ছিল অনেক কম। আবার খুলনায় জানিয়েছিলেন যেমন ৭৪ বা ৭৫% ভোট। এমনকি চট্টগ্রামেও আমরা আমাদের সহকর্মী ছিলেন তাজুল ইসলাম, তিনি জানিয়েছিলেন ৭৫% ভোট পড়েছে, তিনি ওখান থেকে জেনেছেন। তো এই মুহূর্তে আমরা একটু আরাফাতের কাছে যেতে পারি, অনুপম। হ্যাঁ, আরাফাতের কাছে আসলে আমি সেই জিনিসটাই জানতে চাই। তবে তার আগে আমি আপনাকে যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গটা উঠলো, আওয়ামী লীগের ভোট কেমন পড়ছে সেটা তো আসলে কেউ আলাদা করে বলতে পারবে না, কারণ কোন দলের সমর্থক কে সেটা তো আর লেখা থাকে না। সুতরাং এটা খুবই কঠিন আসলে বলাটা। কিন্তু গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, গোপালগঞ্জের বিষয়টা দিয়ে আমরা একটু বুঝতে পারি। গোপালগঞ্জে আমাদের বাংলাদেশে আমাদের কন্টেন্ট পার্টনার প্রথম আলো, তারা ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে
একটি তথ্য প্রকাশ করেছেন, সেটা হচ্ছে বেলা ২টা পর্যন্ত গোপালগঞ্জে ৩টি আসন আছে। এর মধ্যে আপনি জানেন গোপালগঞ্জ ৩ হচ্ছে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, যেটি থেকে শেখ হাসিনা সবসময় নির্বাচন করে এসেছেন। তো সেই গোপালগঞ্জের ৩ সহ ৩টি আসন মিলিয়ে ৩০ থেকে ৩৩% ভোট পড়েছে। সুতরাং সেটি বলা যায় যে বাংলাদেশের অন্যান্য যে আসনগুলো আছে, সেই আসনগুলোর তুলনায় মোটামুটি তলানিতে। বেশিরভাগ তারা বলছেন অনেকগুলোতে প্রায় ভোট শূন্য ছিল অনেকগুলো কেন্দ্র। সেটা ৪টা পর্যন্ত বলা হচ্ছে যে নির্বাচন যখন শেষের দিকে তখন এসে উপস্থিতি কিছুটা বেড়েছে। আমরা হয়তো আরও পরে জানতে পারবো যে সেটার কি অবস্থা। আরাফাতুল ইসলামের কাছে যদি আমি একটু জানতে চাই, আরাফাত, আমরা গণভোট নিয়ে কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন, তানজিরের সঙ্গে কথা বলছিলাম। তো এখন আপনি নির্বাচনের পরে আসলে কি দেখছেন যে রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে আগে যাই বলুক, এই মুহূর্তে কি গণভোট নিয়ে কারো কোনো উৎসাহ আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, নাকি এই মুহূর্তে আসলে কে কতটা সিট পেলেন সেটা নিয়েই সবার আগ্রহ বেশি? এবং যদি গণভোটে না জিতে যায় কোনো একটি কারণে, তাহলে আসলে পরবর্তী পরিস্থিতিটা কি হবে সেটি নিয়ে আসলে অন্তর্বর্তী সরকার বা অন্যান্য যে দলগুলো আছে তারা কি বলছেন? ধরেন জামায়াতের জোট জিতলো, গণভোটে না জিতলো, অথবা বিএনপি জিতলো, গণভোটে না জিতলো, সেই ক্ষেত্রে কি হবে আসলে? এখানে আসলে কয়েকটা বিষয় বলা উচিত গণভোটের ব্যাপারে। মানে আমিও বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি এবং বিশেষ করে তরুণ যে ভোটাররা রয়েছেন তাদের কাছে আসলে গণভোটের ৪৮টা পয়েন্টে কি আছে বা ৪টা পয়েন্টে কি আছে বা ৩৬টা পয়েন্টে কি আছে সেটা তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ২০২৪ জুলাইয়ে যে গণ আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানের পর সেখানে অনেক তরুণ প্রাণ দিয়েছেন এবং তারা যেটা বোঝেন সহজ ভাষায় সেটা হচ্ছে যে তারা যদি গণভোটে হ্যাঁ ভোট দেন তাহলে এই যে তরুণরা প্রাণ হারালেন তার একটা ফলাফল তারা পাবেন, তারা সংস্কার পাবেন এবং তারা বাংলাদেশে একটা পরিবর্তন দেখতে পাবেন। এখন এই পরিবর্তন এবং এই সংস্কারের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে কি আছে সেটা রাজনৈতিক দলগুলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলোচনা করে তারা একটা তালিকা তৈরি করেছেন। কিন্তু যখন একজন ভোটার ভোট দিতে যাচ্ছেন তার কাছে আসলে গুরুত্ব পাচ্ছে যে আমি কি এই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে সমর্থন করে একটা সংস্কার চাই নাকি চাই না। আমি যদি না চাই আমি না দিচ্ছি, আমি যদি চাই তাহলে হ্যাঁ দিচ্ছে। মানে তার কাছে অনেকটাই আমার কাছে মনে হচ্ছে যে ভোটারদের সঙ্গে আমি কথা বলেছি তারা বিষয়টা দেখছেন এইভাবে। তো ফলে তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি ৪৮টা পয়েন্ট জানেন বা আপনি কি ৪টা পয়েন্ট জানেন, তিনি অধিকাংশ ক্ষেত্রে বলবেন যে আমি জানি না। কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি কি সংস্কার চান নাকি চান না, তখন তিনি একটা সুনির্দিষ্ট মতামতের মধ্যে যান। আজকে আমি বেশ কয়েকটা ভোট কেন্দ্রে গিয়েছি এবং সেখানে বেশ কয়েকজন ভোটারের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের কাছে আমি এই প্রশ্নটা করেছিলাম যে গণভোটের বিষয়টা তারা কিভাবে দেখছেন। তাদের মধ্যে একটা বলছেন তারা গণভোট দেওয়ার জন্যই আসলে নির্বাচনের ওখানে গিয়েছেন। তাদের কাছে আসনের নির্বাচনের চেয়ে গণভোটটা বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমি যারা বলছি যে বিশেষ করে যারা তরুণ, যারা ১ম বার ভোট দিচ্ছেন, যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা মনে করছেন, এরকম যে মানুষগুলা রয়েছেন। আর আরেকটা বিষয় এখানে দেখার আছে সেটা হচ্ছে আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছি যে প্রচুর ভোটার আছে যারা আসলে আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন না। নীরব ভোটার, তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন এবং সেটা একটা ফলাফল আসছে। তো আমরা যে জিনিসটা আলোচনা করছি যে ভোটারের হার কতটা। এখন যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট দল তার ভোটার যারা আছেন, তার ভোটাররা যদি সেরকম লয়াল হয়, তার ভোটাররা যদি ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে ভোট দেয় এবং যেই দলগুলো বড় সেই দলগুলোর পক্ষে যদি যারা ভোটার আছেন তারা যদি ভোট না দিতে যান, সেক্ষেত্রে কিন্তু ওই যে সুনির্দিষ্ট দল যার লয়াল সাপোর্টার অনেক বেশি, সে কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো ফলে এখানে অনেক কিছু বিশ্লেষণের বিষয় আছে বিশেষ করে ভোটের হার নিয়ে। এবং আমরা পশ্চিমা দেশগুলোতেও দেখেছি বারবার কিন্তু অনুরোধ করা হয়েছে আপনারা দয়া করে ভোট দিতে যান, ভোট দিতে যান, ভোট দিতে যান। কারণ দেখা যাচ্ছে যে যে দলগুলো এখন নতুন করে ক্ষমতায় আসছে, যে দলগুলো আসতে চাচ্ছে, তাদের মধ্যে কিন্তু ওই প্রবণতাটা আছে। তাদের যারা ভোটার, তাদের যারা সমর্থক, তাদেরকে তারা সর্বোচ্চ চেষ্টা করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখি যে যে দলগুলো অনেক বছর ধরে আছেন সেই দলের সমর্থকদের মধ্যে এক ধরনের অনীহা থাকে, অনেক সময় আগ্রহটা কম থাকে ভোট দেওয়ার। এবং আমরা এবার দেখছি যে একটা অন্যতম বড় রাজনৈতিক দল, সে দলটি আসলে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি যে ভোট দিতে যাবে নাকি যাবে না। কারণ তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু না ভোট দিতে গেলেও আপনার ভোট কেন্দ্রে যেতে হবে। আবার আমরা যখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করছি তারা বলছে যে একটা ডিসেন্ট পরিমাণ ভোট যদি পড়ে সেটা কিন্তু এটার একটা ইঙ্গিত, এটার একটা লক্ষণ হবে যে হ্যাঁ, আওয়ামী লীগ না থাকার পরে একটা ডিসেন্ট ভোট পড়েছে, তার মানে এই ভোটটার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তো আমরা দেখেছি কখনো আওয়ামী লীগের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইন হচ্ছে সেখানে কখনো তারা না ভোট দিতে বলছে, কখনো আবার তারা বলছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। তো সবকিছু মিলিয়ে এখন একটা জটিল হিসেবের মধ্যে আমরা আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে যে ফলাফলগুলো আসছে সেখানে নানা রকমের একটা মিশ্র ফলাফল এখন পর্যন্ত। এবং সেই মিশ্র ফলাফলের মধ্যে অনেকেই এই আলোচনাটা আছে যে যেকোনো দলই আসলে একটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে যেতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে। ধন্যবাদ আরাফাত আপনাকে। অনুপম, আপনার কাছে আমার আবারও প্রশ্ন, আপনার কাছে এখন পর্যন্ত আমাদের যে কনটেন্ট পার্টনার যারা আছেন তারাই এখন পর্যন্ত
কোনো আসনের ফল ঘোষণা করেছেন কিনা বা আপনার কাছে সর্বশেষ তথ্য কি আছে? আমরা দেখতে পাচ্ছি একেবারে বেসরকারি বলতে এটা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা, সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ফল ঘোষণা করা হয়নি। কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে এই প্রথম আমরা কোনো একটি আসনের জয়ের পরিসংখ্যান পেলাম। ঝিনাইদহ এক আসনে তারা বলছেন বেসরকারিভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাতে তারা বলছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 1,71,598 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে 55,577 ভোট পেয়েছেন, অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি ভোট পেয়ে নির্বাচিত জয়ী হয়েছেন হয়েছেন। ধানের শীষ। অনুপম, আমার কাছে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যেটি, সেটা হচ্ছে যেই দলই এখন ক্ষমতায় আসবে সেটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট, মোটামুটি আমি প্রধান দুটি দলের কথাই বলছি, বা জামায়াত নেতৃত্বাধীন জোট, তারা সরকারে আসার পর তাদের প্রধান লক্ষ্য কী হওয়া উচিত এবং মানে তাদের কোনটা আসলে প্রাধান্য দেওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে? সার্বিক পরিস্থিতি বলতে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানির দিকে ছিল। কারণ কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল গণ অভ্যুত্থানের পর আসলে পুলিশের মধ্যে এক ধরনের ট্রমা ছিল। আপনি জানেন যে পুলিশের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আবার অনেকে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছে, অনেকে পলাতক আছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। সুতরাং সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী আসলে এক ধরনের ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তো এই 1.5 বছরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। এখন আমরা প্রতিবারই দেখি যে নির্বাচিত হওয়ার পর, কোনো একটি সরকার গঠিত হওয়ার পর আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ কিছু জায়গায় অবনতি ঘটে। সুতরাং প্রথম বিষয়টি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে কোনো সহিংসতার ঘটনা না ঘটে। যেমন বিএনপি যদি জিতে কোনো একটা জায়গায় যদি জামাতের প্রার্থী হেরে যান, সেখানে যাতে পরাজিত প্রার্থীর উপরে হামলা না ঘটে। কোথাও যদি জামায়াতের প্রার্থী জিতে যান, সরকার যদি জামায়াত গঠন করে, বিএনপির প্রার্থীদের উপর যাতে হামলার ঘটনা না ঘটে। সার্বিকভাবে বিরোধীদের উপর যাতে কোনো ধরনের কোনো চাপ না আসে, এবং যারা মাইনরিটি আছেন আমরা দেখি বিভিন্ন জায়গায় তাদের উপরে এক ধরনের সহিংসতার ঘটনা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঘটার আমরা উদাহরণ দেখেছি, সেগুলো যাতে না ঘটে। এবং তার চেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এখন শুধুমাত্র এই নির্বাচনটি কিন্তু একটা জাতীয় নির্বাচন এবং সরকার গঠনের বিষয় না। এরপর আপনারা জানেন একটা গণপরিষদ গঠন হবে, 180 দিন তারা কাজ করবেন। যেই সংস্কার প্রতিশ্রুতিগুলো তারা দিয়ে এসেছিলেন, সেই সংস্কার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার, সেই ক্ষেত্রে তাদের যেই প্রধান সংস্কার প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আসলে তারা কতটা বাস্তবায়ন করেন সেটা হচ্ছে এই মুহূর্তে দেখার বিষয়। বিশেষ করে এই মুহূর্তে সংসদের 2টি কক্ষ হবে, সংবিধান সংক্রান্ত অনেক ধরনের সংস্কারের বিষয় আছে। তো সেই ক্ষেত্রে সংসদটা যাতে প্রাণবন্ত হয়ে ওঠে, সংসদটা যাতে একপাক্ষিক না হয়, যদি কোনো দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, সেই ক্ষেত্রে যাতে শুধুমাত্র নিজেদের পছন্দ মতো সংস্কার তারা না করেন, তারা যাতে সংখ্যালঘু যেই দলগুলো থাকবে, সংখ্যালঘু বলতে সংখ্যায় কম যে দলগুলো থাকবে, তাদেরকে সঙ্গে নিয়ে যাতে সংস্কার কার্যক্রম করে, সেটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ আর একবার আমাদের সহকর্মী তানজিরের কাছে জানতে চাই যে তার কাছে সর্বশেষ কোনো তথ্য আছে কিনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তানজির, নির্বাচন কমিশনের সর্বশেষ আপনার কাছে কোনো তথ্য আছে ভোট পাওয়া সংক্রান্ত? আমি খুবই দুঃখিত, আমি আসলে এখান থেকে কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত দিতে পারছি না, যেহেতু আমি আপনার সঙ্গে সংযুক্ত আছি। ফলে আমি আসলে আশেপাশে যেতেও পারিনি বা কোনো কর্মকর্তার কক্ষেও যেতে পারিনি যে জানতে পারবো যে কোনো আপডেট কেন বিলম্ব হচ্ছে। একেবারেই কোনো কিছুই আসলে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমরা ঘন্টাখানেক আগেও কমিশন বলছিল যে মিটিং শেষ করে তারা আসছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কমিশনের কোনো কর্মকর্তাকে আসলে ফল ঘোষণা কেন্দ্রে আসতেও দেখিনি। আমি এখন বুঝতে পারছি না আসলে তারা কবে নাগাদ এই ফল ঘোষণা করতে যাচ্ছেন এবং কবে নাগাদ তারা শুরু করবেন। এরই মধ্যে আমাদের সহকর্মীকে অনুপম দেব কিন্তু জানিয়ে দিয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে জানানো মানে আসলে রিটার্নিং কর্মকর্তা যদি এটিকে অনুমোদন দেয়, তার মানে এটি আসলে বেসরকারি ফল হিসেবে বলাই যেতে পারে। এর জন্য আসলে নির্বাচন কমিশন পর্যন্ত এই রেজাল্টের অপেক্ষা করারও কিছু নেই, কারণ রিটার্নিং কর্মকর্তা তো নির্বাচন কমিশনেরই নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা এবং তার পূর্ণ অধিকার আছে বেসরকারি পর্যায়ে ফল ঘোষণা করার। আসলে কমিশন এই তথ্যটিও এখন পর্যন্ত জানায়নি এখান থেকে। ধন্যবাদ তানজির। এবার আরেকবার আমরা আরাফাতুল ইসলামের কাছে সর্বশেষবারের মতো যেতে চাই। আরাফাত, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে?
আমি যেটা দেখতে পাচ্ছি যে একটি আসনে ইতোমধ্যে ফলাফল ঘোষণা করা হয়ে গেছে, সেটা হচ্ছে ঝিনাইদহ ১ আসনে বেসরকারি ফলাফল। বেসরকারি ফলাফলের কথা বলছি এবং সেখানে দেখা যাচ্ছে যে বেসরকারি ফলে দেখা যাচ্ছে বিএনপির আসাদুজ্জামান তিনি বিজয়ী হয়েছেন ঝিনাইদহ ১ আসনে। তো এখন পর্যন্ত একটা আসনের আপনার সব ভোট গণনা শেষ এবং সেখানে যে ফলাফল সেটা দেখা যাচ্ছে। আর অন্যান্য কেন্দ্রগুলোতে তো ভোটের সংখ্যা বাড়ছে এবং যেই ভোটের যে গণনার যে হিসাব সেটা কিন্তু আমরা একেবারে লাইভ দেখছি বিভিন্ন টিভি চ্যানেলে। তারা আ মানে তাদের স্ক্রিনে নানাভাবে সেগুলো দেখাচ্ছে। ধন্যবাদ আরাফাত। অনুপম, আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি সেটা থেকে বলতে পারি যে মাত্র একটি আসনে, মানে আমাদের যে ২৯৯টি আসনে ভোট হয়েছে তার মধ্যে মাত্র একটি আসনে এখন পর্যন্ত, তাও আবার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা স্থানীয় পর্যায় থেকে। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে আসলেই হয়তো আগামীকাল সকাল পর্যন্ত চূড়ান্ত ফলাফল পেতে। আমি শেষ একটা তথ্য দিয়ে দেই, কারণ এই যে বিএনপি জামায়াতের ডামাডোল, এই ডামাডোলের মধ্যে আসলে আরো কিছু আকর্ষণীয় জিনিস আছে যেগুলো আসলে আলোচনায় আসে না বা হারিয়ে যাচ্ছে। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়া, আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশে সহিংসতা হচ্ছে কিনা, কোথাও কি হচ্ছে না হচ্ছে। তো সেই ক্ষেত্রে খুব অল্প পরিমাণ যে সহিংসতা হয়েছে সেটাও আসলে আমরা দেখেছি যে সবচেয়ে বড় আকারের যে সহিংসতা, যেটা আসলে তেমন কিছু না বলা চলে, সেটাও হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে। এবং সেখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে কিন্তু সংঘর্ষ হয়নি, সেখানে হয়েছে হাঁস মার্কার প্রার্থী এবং খেজুর মার্কার প্রার্থীর মধ্যে। এবং আপনি জানেন যে হাঁস মার্কার প্রার্থী হচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ এখন স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী বলা ঠিক হবে না, রুমিন ফারহানা। সেখানে ১২টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া গেছে এবং এই হাঁস মার্কার প্রার্থী রুমিন ফারহানা তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন ৯,৬৪৮ ভোটে। এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হচ্ছেন খেজুর মার্কার বিএনপি জোটের প্রার্থী, তিনি জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি পেয়েছেন ৬,৭৪৫ ভোট। তো এখানে বলা যায় যে বিএনপি জোটের বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থী, তাদেরই লড়াই চলছে অনেকটা। ধন্যবাদ অনুপম দেবকানুঙ্গো আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আলোচনা চলছিল আজকে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ, ভোটের ফলাফল এবং গণভোট নিয়ে। আবারও আমাদের সহকর্মীরা লাইভে যুক্ত হবেন আরও ২ ঘন্টা পর এবং জানানোর চেষ্টা করবেন আপনাদেরকে সর্বশেষ ফলাফল। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।